ইভা মডার্ন ড্রেস পরে দরজা দিয়ে বের হওয়ার সময় সামনে পড়ল মমিন মিয়া। মমিন মিয়া একজন স্কুল মাস্টার। এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে মমিন মিয়ার সংসার। মেয়ে ভার্সিটিতে পড়লেও চলাফেরা আলট্রা মডার্ন। মমিন মিয়া মেয়ের এমন পোশাক দেখে বলল, কই যাচ্ছিস? বাবা, আজ আমার এক ফ্রেন্ডের বার্থডে, তাকে বলেছি বার্থডে উপলক্ষে ট্রিট দিব, তাই ওর সাথে দেখা করতে যাচ্ছি। ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস, ভালো কথা, তাই বলে এমন পোশাক বড্ড বেমানান। বাবার মুখে এমন কথা শুনে ইভা কিছুটা নার্ভাস ফিল করলো। পরক্ষণে বলল, বাবা, আমরা এখন পঞ্চম বিশ্বে আছি। আমি পঞ্চম প্রজন্মে জন্মগ্রহণ করে তোমাদের মতো সেই আদিকালে হাবভাব নিয়ে চলতে পারবো না। মেয়ের এমন কথা শুনে মমিন মিয়া বলল, মারে, এখানে পঞ্চম প্রজন্ম আর চতুর্থ প্রজন্মের কথা নয়, তোর মাথায় রাখতে হবে এটা বাংলাদেশ। আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি সম্পূর্ণ পূর্ণ পশ্চাতের চেয়েও ভিন্ন। আমরা আর যাই করি না কেন, আমাদের মনে রাখতে হবে আমরা বাঙালি। এই পোশাক আমাদের জন্য না রে মা, প্লিজ বাবা, যাওয়ার সময় আর বিরক্ত করো না তো। বলে ইভা বাবাকে পাশ কাটিয়ে দরজা খুলে বের হয়ে গেল। মমিন মিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবল, মায়ের মতো মেয়েটাও উচ্ছিন্নে গেল। মমিন মিয়া ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখলেন স্ত্রীর এক হাতে সিগারেট, অন্য হাতে রিমোট। হাতাকাটা একটা ব্লাউজ পরে, ঠোঁটে কড়া লিপস্টিক দিয়ে শাড়িটা এমন ভাবে পরেছেন বসার পরেও ওনার পেটের সবকিছু দেখা যাচ্ছে। মমিন মিয়া স্বামী হয়েও যেটা দেখতে ওনার কাছে দৃষ্টিকটু লাগছে। ইমা বেগম মমিন মিয়াকে দেখেও না দেখার ভান করে সিগারেট টানতে লাগলো, আর অন্য হাতে রিমোট টিপে স্টার জলসা থেকে জি বাংলার চ্যানেলগুলো পরিবর্তন করতে লাগলো। মমিন মিয়া এরকম বিরক্তি ভরা চেহারায় পাশের সোফায় বসলেন। ইমা বেগম স্বামীর দিকে না তাকিয়ে টিভির দিকে তাকিয়ে সিগারেটে একটা টান মেরে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, কিছু বলবে? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু তোমরা তো শোনো না। এবারও ইমা বেগম স্বামীর কথায় পাত্তা না দিয়ে আবারও টিভির দিকে তাকিয়ে সিগারেট টানতে টানতে বলল, শোনার মতো কথা হলে অবশ্যই শুনবো, বলো কি বলতে চাও। বলছি, নিজে তো উচ্ছিন্নে গেছো, মেয়েটাকে অন্তত একটু ভদ্রতা শেখাও। সাথে সাথেই ইমা বেগমের মাথায় 16,000 ওয়াটের বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট খাবার মতো অবস্থা হলো। উনি টিভির ওদিক থেকে দৃষ্টি ফিরিয়ে স্বামীর দিকে ঘুরে বসে বলল, হোয়াট ডু ইউ মিন? বলতে চাই, নিজে কখনো আমার কোনো কথা তোয়াক্কা করনি, নিজের ইচ্ছা মতো চলেছ। আমার বাবা মার সাথে আমাকে থাকতে দাওনি। নিজের স্বাধীনতা বলতে বলতে আমাকে নিয়ে আলাদা বাসায় থাকো। আমি একজন স্কুল মাস্টার, আমার মেয়ের চলাফেরা যদি এমন হয় তাহলে মানুষ আমায় নিয়ে নানা কথা বলবে। কে কি বললো সেটাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কি এই সমাজের খাই না পড়ি? আমি উচ্ছিন্নে গিয়েছি মানে সেটা তুমি কি বলতে চাও? দেখো, আমি পুরুষ হয়ে ধূমপান করি না, আর তুমি নারী হয়ে মাঠে ঘাটে বাজারে যেখানে যাও ওপেন ধূমপান করো। সমাজে আমার মান ইজ্জত বলে কিছুই রইল না। ধূমপানের কারণে কি ইজ্জত নষ্ট হয়? তাহলে সারা পৃথিবীতে যত নারী পুরুষ ধূমপান করে তাদের কারোরই ইজ্জত থাকার কথা না। ওদের সোসাইটি আর আমাদের সোসাইটি ভিন্ন। যে সোসাইটিতে নারী পুরুষের বৈষম্য রয়েছে সেই সোসাইটিতে ধনী গরিবের বৈষম্য রয়েছে। সেই সোসাইটি আমি মানি না। তুমি এটা বলতে পারো, তোমার মতো একজন স্কুল মাস্টারকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। মমিন মিয়া বুঝতে পারলো পাথরে যেমন ফুল ফোটানো যায় না, তেমনি মা মেয়েকে বুঝিয়ে কোনো লাভ হবে না। তাই উনি আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলেন। মমিন মাস্টার মাগরিবের নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে মসজিদের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সাইফুল মিয়ার বাসার সামনে দিয়ে যাওয়ার সময় সাইফুল মিয়াও মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। মমিন মাস্টারকে দেখে সাইফুল মিয়া ডাক দিয়ে বললেন, চাচা কি নামাজ পড়তে যাচ্ছেন? জি বাবা, আপনার সাথে একটু কথা ছিল। নামাজ পড়ে এসে বলবে নাকি এখন বলবে? আমিও নামাজ পড়তে যাচ্ছি, তাহলে যেতে যেতে বলি। ঠিক আছে বলো। ওরা দুজন হাঁটতে লাগলো আর কথা বলে বলে যেতে লাগলো। কথার এক পর্যায়ে সাইফুল মিয়া বলল, চাচা আপনি তো নিশ্চয়ই জানেন একজন বেপর্দা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়। কথা শুনেই মমিন মিয়া এতটুকু বিচলিত হলো না, কারণ উনি এই সমস্ত কথা স্ত্রী এবং কন্যার কারণে হরহামেশাই শুনে থাকেন। শুধুমাত্র দাম্পত্য জীবনের এতটা বছর স্ত্রী ইমা বেগমের সাথে কাটিয়েছেন বলেই উনি না পারেন সংসার ভাঙতে, না পারেন স্ত্রী কন্যাকে শিক্ষা দিতে। উনি মাথা নিচু করে হাঁটছেন, আর সাইফুল মিয়া একের পর এক ওনাকে স্ত্রী কন্যার ব্যাপারে অভিযোগ দিয়ে যাচ্ছেন। এই যে চাচা, একটু আগে আপনার মেয়েকে দেখলাম এমন একটা পোশাক পরে কোথায় যেন যাচ্ছে। আমি ওকে দেখে মনে করেছিলাম আমি আমেরিকা কিংবা ইটালির কোনো রাস্তা দিয়ে হাঁটছি। আপনি একজন স্কুল মাস্টার, আপনি ছাত্রছাত্রীদের শিক্ষা দেন, কিন্তু নিজের মেয়ে এবং স্ত্রীকে কখনো শিক্ষা দিতে পারেননি। যাতে আপনার কাছে আর কি আশা করতে পারে? মমিন মিয়া নিরুপায় হয়ে কথাগুলো শুনে শুনে হাঁটতে লাগলেন। ইভা রেস্টুরেন্টে ঢুকতেই দেখতে পেল আগে থেকেই ইভার জন্য ওয়েট করছে বাবু এবং মুন্না। ইভা দুজনের মাঝখানে একটা চেয়ার নিয়ে বসলো। বাবু ও মুন্না হচ্ছে ইভার বেস্ট ফ্রেন্ড। ওরা দুজনেই পয়সাওয়ালা ছেলে। ইভা, তুই কিন্তু অন্যায় করছিস। হোয়াট? আমি অন্যায় করছি মানে? আমার বার্থডেতে তুই ট্রিট দিসনি, কিন্তু বাবুর বার্থডেতে তুই ট্রিট দিতে চলে আসলি। তোর বার্থডেতে ট্রিট না দিলেও তোকে যা দিয়েছি সেটা ট্রিটের চেয়ে বেশি নয় কি? সাথে সাথে বাবু বলে উঠল, ওর বার্থডেতে কি দিয়েছিলি? ওকে জিজ্ঞাসা করে দেখ। কিরে মুন্না, সত্যি করে বল, তোর বার্থডেতে ইভা তোকে কি দিয়েছিল? যেটা দিয়েছে সেটা বলা যাবে না। না, তোকে বলতেই হবে। ইভা তোর যেমন বান্ধবী আমারও বান্ধবী। তোর গিফট হবে স্পেশাল, আর আমার বার্থডেতে সামান্য রেস্টুরেন্টের ট্রিট দিয়েই শেষ? বল তোর বার্থডেতে কি দিয়েছে? মুন্না ইভার উদ্দেশ্যে বলল,
কি বলবো? আই এম ডোন্ট কেয়ার। বললে বল, সমস্যা কি? মুন্না এবার তার বার্থডেতে ঘটে যাওয়া ঘটনা বলতে লাগলো। সেদিন ছিল আমার বার্থডে। ইভা আমাকে ফোন করে বলল, মুন্না আজ যে তোর বার্থডে, তুই সে কথা আমাকে বলিসনি কেন? আরে বাবা, আমার মন ভালো নেই, তাই এবছর আমি বার্থডে সেলিব্রেট করছি না। আর তুই কিভাবে জানলি আজ আমার বার্থডে? ফেসবুকে জেনেছি। আর তাছাড়া তুই আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, তোর বার্থডে আমি জানবো না? বল, বার্থডেতে সেলিব্রেশন করছিস না কেন? তুই তো জানিস আমার বুবলির সাথে রিলেশন ছিল, গতকালও আমার সাথে ব্রেকআপ করেছে, তাই আমার মন ভালো নেই। এজন্য ভাবছি আজ বার্থডে সেলিব্রেশন করব না। আমার কথা শুনে ইভা তখন বলল, এজন্যই তোদের বলি জীবনে প্রেম করবি না, করতে হয় এনজয় কর, টাইম পাস কর, তারপরও প্রেম করিস না। প্রেম করে কেউ কখনো সুখী হতে পারে না রে। আমায় দেখেছিস, মোর্শেদকে এত ভালোবেসে আমি কি পেয়েছি? সারা জীবন সে শুধু আমাকে ভোগ করেই গেছে। যখন বিয়ের কথা বলেছি তখনই শালা কেটে পড়েছে। তার যাবার পর থেকে আমি লাইফটাকে ডোন্ট কেয়ার হিসাবে মেনে নিলাম। তাই এখন আমি কারোর সাথে প্রেম করি না, ইচ্ছা হলে টাইম পাস করি। কি করব? আমি যে বুবলিকে ভুলতে পারছি না। আমার সাথে চল, তোকে আমি আজ এমন আদর করব তুই বুবলিকে না, তোর অতীতের সব প্রেমকেই ভুলে যাবি। এরপর আমি আর ইভা একটা আবাসিক হোটেলের রুমে গিয়ে দুজনে মিলে এনজয় করছিলাম। আজ আমার কেউ নেই বলে আমার বার্থডেটা স্যুপ কিংবা চাইনিজে হচ্ছে। সাথে সাথে ইভা বলে উঠল, তোর মন খারাপ করতে হবে না। আমার মতো বান্ধবী যাদের আছে তাদের মন খারাপ করে থাকা মানায় না। মুন্নাকে যেভাবে খুশি করেছি তোকেও ওভাবেই খুশি করব, সমস্যা নেই। সাথে সাথে বাবু খুশি হয়ে বলল, সত্যি বলছিস দোস্ত? তুই ওভাবে আমাকে খুশি করবি? হ্যাঁ, সমস্যা কি? মুন্নার সাথে করতে পারলে তোর সাথে করতে সমস্যা কি? আর তাছাড়া ওটা শেষ হয়ে যাওয়ার জিনিস না। কিন্তু আমি রুম পাবো কোথায়? সাথে সাথে মুন্না বলল, আজ আমার চাচাতো ভাই কানন তার স্ত্রীকে নিয়ে সিলেট গেছে। তোরা যদি চাস আমি এখনই তোদেরকে আমার চাচাতো ভাই কাননের ফ্ল্যাটে নিয়ে যেতে পারি। বাবু সাথে সাথে মুন্নার হাত ধরে বলল, প্লিজ দোস্ত, আমাকে একটু ব্যবস্থা করে দে না। তুই তো এবার প্রেম সাগরে সাঁতার কেটেছিস, এবার আমি একটু কাটি। কিন্তু আমার কন্ডিশন আছে। কি কন্ডিশন? আমাকেও খুশি করতে হবে। সাথে সাথে ইভা হাসতে হাসতে বলল, শালা একবার পেয়ে আবারও চাচ্ছে। বুঝতে হবে তোদের ফ্রেন্ড সার্কেলে ইভা হচ্ছে ওয়ান পিস। আমি তোর প্রেমের সাগরে সাঁতার দিয়ে বুঝেছি তুই শুধু আমাদের ফ্রেন্ড সার্কেল না, সারা পৃথিবীতে ওয়ান পিস। তারপর ইভা বলল, আর বাম দিতে হবে না। তবে আজ যেহেতু বাবুর বার্থডে, আগে বাবুকে খুশি করব, তারপর তোকে। তুই যাই বলিস তাতেই আমি রাজি। আগে হোক পরে হোক, আমাকে একবার খুশি করলে হবে। আরে বেটা, তোরা দুজন কেন, চারজন আসলেও ইভা পিসপা হবে না। ওকে ডান, এখন চল। বলে ওরা মুন্নার চাচাতো ভাই কাননের ফ্ল্যাটের দিকে চলে গেল। কাননের ফ্ল্যাটের ড্রয়িং রুমে মুন্না অপেক্ষা করছে। ওরা একটু আগেই ফ্ল্যাটে এসেছে। বাবু আর ইভা রুমের ভেতরে এনজয় করছে। বাবু এলে মুন্না যাবে। এই সিচুয়েশনটা মেনে নিতে মুন্নার অনেক কষ্ট হচ্ছে। সে মনে মনে ভাবছে, বাবু এতক্ষণ কি করছে? অবিবাহিত ছেলে এতক্ষণ থাকে কিভাবে? ভেবে ভেবে যখন মুন্না পায়চারি করছিল, এমন সময় প্যান্টের বেল্ট ঠিক করতে করতে বাবু ড্রয়িং রুমে এলো আর হাসতে হাসতে বলল, দোস্ত, জব্বর একখান জিনিস। আরে বেটা, তোর এতক্ষণ লাগলো? তোর বুঝতে হবে আমি তোর মতো দুর্বল পুরুষ নই, আমি হচ্ছি আসল পুরুষ। থাক তুই আসল পুরুষ নিয়ে, আমি যাচ্ছি। বলেই মুন্না ইভার রুমের দিকে চলে গেল। রুমে এসে দেখে ইভা কম্বলের ভেতর গলা বের করে শুয়ে আছে। তুই বাথরুমে যাসনি? পরে যাব, আগে তুই শেষ কর। তারপর মুন্না গায়ে শার্ট খুলতে লাগলো। এর বেশ কিছুদিন পর একদিন রাতে মমিন মিয়া, ইমা বেগম এবং ইভা ভাত খেতে বসেছে। স্ত্রী কন্যার এমন ব্যবহারে উনি যারপনায় চিন্তিত। ওরা খাওয়ার এক পর্যায়ে ইভা ভাতের প্লেটে বমি করতে লাগলো। ইমা বেগম প্রথমে মনে করেছে খাবার হয়তোবা ইভার গলায় আটকে গিয়েছিল, তাই পানির গ্লাস নিয়ে ইভাকে দিয়ে বলল, নে নে পানি খা। শুকনো শুকনো খাচ্ছিস তাই মনে হয় গলায় আটকে গেছে, পানি খেলে ঠিক হয়ে যাবে। ইভা মায়ের হাত থেকে গ্লাসটা নিয়ে একটু পানি মুখে দিতেই আবারও বমি করতে লাগলো। বমি করতে করতেও বাথরুমের দিকে চলে গেল। ইমা বেগম বলল, মেয়েটার আবার কি হলো? সাথে সাথে মমিন মাস্টার চোখ মুখ লাল করে বলল, আলট্রা মডার্ন, তোমার এই আলট্রা মডার্ন সোসাইটির কারণে তোমার মেয়ে বমি করছে। হ্যালো ভিউয়ার্স, এখানে আমাদের গল্পটি শেষ নয়। এই গল্পে মা মেয়ের শেষ পরিণতি দেখতে চাইলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো একটি দিন, এবং অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই। আপনাদের আশা অনুরূপ কমেন্টস এবং শেয়ার পেলে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল হাজির হব। মনে রাখবেন, যে গল্পের কমেন্ট এবং ভিউজ ও শেয়ার কম হয়, আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না। তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।